তবে কেমনে সকাল হবে, এটা চিরসত্য কথা, বিশ্বাসের কথা। বলেছেন কে? কাজী নজরুল ইসলাম। ঠিক তেমনি মনোহর দাস কি বলেছেন, এসবগুলো এখন আমি আলোচনায় যাব না। তার আগে সোনামুখী কলেজ আমরা যদি এইভাবে দেখি, এটা একটি গুরুগৃহ। একটা নির্দিষ্ট সময় পরে কলেজ, মক্তব, পাঠশালা, ইউনিভার্সিটি এগুলো তৈরি হয়েছে। আদতে এটি গুরুগৃহ। ঠিক আমার ছোট্ট বন্ধুরা যারা আমার সন্তান কাম অভিভাবক, আমরা যখন জন্মাই দৈহিকভাবে আমাদের পিতামাতা আছেন। হতে পারি আমি অনাথ কিংবা আমার কোনো পরিচয় নেই, দৈহিকভাবে মানে বায়োলজিক্যাল প্যারেন্টস থাকেন। আমাদের দ্বিতীয় পিতা মাতা হচ্ছেন বাসুদেব বাবুরা। উনি একা নন, বিভিন্ন স্তরে, জীবনচর্যা স্তরে বাসুদেব বাবু ম্যাম বসে আছেন হয়তো। আমাদের দ্বিতীয় পিতামাতা অনেকগুলো। সেই পিতামাতা আমাদের প্রথম পিতামাতা জন্ম দিচ্ছেন, তারপরে আমরা আমাদের স্থান পরিবর্তন করছি, দ্বিতীয় পিতামাতার কাছে পৌঁছাচ্ছি। তো বাসুদেববাবুকে ধন্যবাদ, সোনামুখী কলেজকে ধন্যবাদ আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমাদের বলার মতো জায়গা ক্রমশ কম ছিল, এখন অদৃশ্য হচ্ছে। তো দ্বিতীয় পিতামাতা এবং তাদের সন্তানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তারা শিক্ষাটা দিচ্ছেন। শিক্ষার প্রথম শর্ত কি আমরা একটু জানতে পারি? এখানে যারা বসে আছেন, আমরা যারা, বিশেষ করে হয়তো আমার কুশলদা কাকু, পরিতোষ কাকু আর আমি আর বাসুদেব বাবু 50 ঊর্ধ্ব মানুষ। তারপরের একটা অংশ ধরে নিচ্ছে 18+ থেকে 50-এর মধ্যে নিচে বয়স। তো আমাদের শিক্ষার প্রথম শর্তটা কি আমি জানতে চাইছি। আমি যেটা জানি বলি, আমি জানি না, আমাকে শেখানো হয়েছে জীবনের প্রথম মানে শিক্ষার শর্ত হচ্ছে আচরণের পরিবর্তন। অ আ ক খ শেখা নয়। কারণ একটি নিরক্ষর মানুষ, ডক্টর বাসুদেব স্যার, সুব্রত বিশ্বাস, ডক্টর মানস গাঙ্গুলি থেকে ফিজিক্সে ডক্টরেট করেছেন, তার থেকে বেশি সমৃদ্ধ জ্ঞানী মানুষ নিরক্ষর হতে পারেন। সেই জন্যে অ আ শেখা তাই প্রথম কাজ নয়। শিক্ষার প্রথম শর্ত আচরণের পরিবর্তন। আর আচরণের পরিবর্তনের ধারা যদি জীবনচর্যাতে আলো প্রতিসরণ করা যায়, সংযোজিত করা যায় প্রতি মুহূর্তে, ভালো মানুষে ওঠার প্রথম ধাপ হয় এটা। পিএইচডি করেও নিজের আইডেন্টিটি রক্ষা হচ্ছে না। নিরক্ষর মানুষ ছিলেন লালন ফকির, সারা বিশ্ব তাকে চিনছে। মাত্র ক্লাস 3 পর্যন্ত বিদ্যা আরজ আলী মাতুব্বর যা বলে গেছেন, আমাদের মতো যারা কোট আনকোট পড়ুয়া
ভাবতে কষ্ট হচ্ছে। জীবনানন্দ দাশকে নিয়ে ভাবার জন্যে অনেক বইপত্র আছে। যন্ত্রের ব্যবহার, মননের ব্যবহার, মনোবিদ্যা আছে, যান্ত্রিক মানুষেরা আছে, কিন্তু আমাকে চেনার পদ্ধতিটা দ্বিতীয় পিতামাতা তৈরি করে দেন। এখন সোনামুখী কলেজ গুরুগৃহ না গুরুগৃহর বাইরে অন্য কিছু, এ আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে মানুষগুলোকে পেয়েছেন ডক্টর বাসুদেব স্যার সহ এখানকার প্রত্যেকটা অংশ, এইটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গুরুদ্বারা হতে পারে, কোট আনকোট শাস্ত্রীয় ধর্মের নিরিখে নয়, মানবিক ধর্মের নিরিখে। সেই জন্যই বলছি, আমরা যদি না জাগি মা, আমাদের জাগার আর পথ নেই। কারণ আমরা বাঁশ শক্ত হয়ে গেছি, নোয়ানো যাবে না, মটাস করে ভেঙে যাবে। তোমরা যারা আমাদের সন্তান এবং কোট আনকোট অভিভাবক, তোমরা এখনো নরম আছো, তোমাদেরকে নোয়ানো যাবে। এই নরম বিষয়টা হচ্ছে বিনয় এবং শিক্ষা। সেই ভাবনা থেকে তুমি যে কাজটি করবে, নোটিশ তোমাকে করতেই হবে। এইটাই হচ্ছে আমাদের কথা বলার জায়গা। এই যে ঐতিহ্য সংরক্ষণ, সকালবেলা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, তোমরা যে বয়সে এখন উপনীত হয়েছ তারও আগে থেকে আমি কুশল চট্টোপাধ্যায়কে চিনি। মানে আমি সবে কৈশোর ছাড়াচ্ছি তখন আমি কুশল স্যারকে চিনি, কারণ আমাদের পরিবারে চিত্রশিল্পী আছেন। আমাদের পরিবারে ডাক্তারি পড়া বাদ দিয়ে এসে টেকনেম নিয়ে বুকে সমাজ লাফাতো, বিপ্লব হতো, সেই বিপ্লবী মানুষও আমাদের পরিবারে আছেন। তিনি হতে পারেন আমার বাবা। পদবি পাল্টে নিয়ে আসা, সেই জন্যে বলছি এইটা আমার আইডেন্টিটি নয়। আমার আইডেন্টিটি হচ্ছে নিজের পরিচয়কে প্রতিষ্ঠা করা। সেই পরিচয় প্রতিষ্ঠা করতে গেলে তোমার ঐতিহ্যের যে শিকড়টা রয়েছে, যেটা কালকে বলছিলাম, আওয়াজে থেমে গেল কথাগুলো, ঐতিহ্যের শিকড়, সেই শিকড়ে জল দিতে হবে। কারণ আমরা যারা বড়রা, যারা পণ্ডিত মানুষ, অপণ্ডিত মানুষ, তারা শিকড়টাকে আস্তে আস্তে কেটেছি। দীর্ঘদিন ধরে শিকড় মৃতপ্রায়। সেই শিকড়কে জল সিঞ্চন করতে হবে এবং শিকড়ের খোঁজ করতে হবে, দ্য রুটস কতটা ভিতরে গেছে। এমিলি জোলা, ডক্টর এমিলি জোলার দৃষ্টিতে শিকড় খুঁজতে হবে, না হলে আমরা হারিয়ে যাচ্ছি। একটি জাতির সংস্কৃতি যদি ভুলিয়ে দেওয়া যায়, সেই জাতিটির মেরুদণ্ডটি ভাঙে। সেই জাতি থেকে যারাই বেরোয় তারা কখনো ওই নর আকার বলল না এ তন্ময়, যে নর আকার হলে মানুষ হয় না, তাহলে আমরা মানুষ হতে পারবো না। কিভাবে? মাত্র 150 বছর আগে এখানে কুশলদা কি মন্দিরে গেলাম? সিদ্ধেশ্বরী মন্দির। সিদ্ধেশ্বরী মন্দিরে একজন ভদ্রলোকের নাম দেখলাম ঘর, পদবী ঘর। পদবী ঘর, তিনি বিদ্যাসাগর সেখানে কিছু লিখে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে গেছেন। কি লিখে গেছেন? মুছে গেছে। আমি বললাম এই ঘরের মানুষ কে আছে? একজন এলো বাইক চালিয়ে, আধুনিক নব্য যুবক, ব্যবসাদার হতে পারে, শিক্ষক হতে পারে। সে বলল
যার নামটা দেখছেন, এই বিল্ডিংটি করেছেন, সে আমার ঠাকুরদাদার বাবা, বড় বাবা। আমাদের যে প্রসেস বের করার, ছেলেটির বয়স মাত্র 36, তার বাবা মারা গেছে। স্যার আপনি এবারে যেতে পারেন, আমি ওদের স্যার আপনি। হ্যাঁ হ্যাঁ, তার বাবা 72 বছরে 14 বছর মারা গেছেন, আজকে তার বয়স হতো 72। ছেলেটির বয়স 36, আমি ধরে নিলাম 36 বছর বয়সে জন্ম হয়েছে, মানে 36 বছর আগে কি 35 বছর আগে। হিসাব করে দেখা যাচ্ছে যার নামটা লেখা রয়েছে তিনি ওই ছেলেটির, মানে 36 বছর বয়স্ক মানুষটির ঠাকুরদাদার বাবা নন। কারণ 1346 সালে ওই নতুন করে রেনোভেট করে যে মন্দিরটা হয়েছে, উনি ওই যে বংশধর আছেন, মানে ওই ঘরের বংশধর, সিদ্ধেশ্বরী মন্দির যাদের, তাদের ওই মানে 36 বছর বয়স্ক মানুষটির ঠাকুরদাদার বাবা বিজন কিংবা কি ঘর টাইটেল উনি নন। এইটাই তোমাদের বের করতে হবে। বের করার পদ্ধতি আমরা রয়েছি, তার থেকেও বের করতে হবে তুমি কোথায় জন্মেছ। কোনো একটি জন্মেছে বলতে হাসপাতালে নাই, আগে তো বাড়িতে জন্মাতো। সেই বাড়ির মধ্যে বাঁকুড়ার যে লোকসংস্কৃতিগুলো আছে, পশ্চিমবঙ্গের যে লোকসংস্কৃতির ধারাগুলো আছে, জানতে হবে তোমার মা হয়তো করেন না, দিদা কিংবা ঠাকুমা কোনো গান গাইতেন কিনা, কিংবা কোনো গল্প বলতেন কিনা। এইভাবে তোমার পরিবারের ইতিহাসটাও জানতে হবে যে তোমরা টুসু গানের জনক নাকি, তুমি ঝুমুরের কোনো ধারার তোমার পরিবারের থেকে উৎপত্তি হয়েছে কিনা, হয়তো হতে পারে। তোমার পরিবারের কেউ হয়তো সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে, তিনি হয়তো বিখ্যাত বাউল ধারার মানুষ। আজকে যদি আমরা সময় পাই, বিশেষ করে মহিলা এবং যারা পুরুষ রয়েছে, ছাত্রছাত্রী, ছাত্রীদের বলবো, এই যারা বাউল গান করতে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের আর্থসামাজিক পরিস্থিতিটা কি? কারণ বাউল দর্শনেই রয়েছে মহিলারা আগে থাকবেন, যেটা আমাদের ভারতীয় দর্শন। সেই জন্যেই কাজী নজরুল ইসলাম বলতে বাধ্য হয়েছেন, তোমরা যদি না জাগো মা, তবে কেমনে সকাল হবে। আজকে যে মহিলারা আজকে পোশাক পরে রয়েছেন, দিনের পর দিন চলছেন, সেই মানুষগুলোর অবস্থান কি? বাউল হিসাবে তাদের আর্থসামাজিক পরিস্থিতিটা কি? বাউল, তার যে সাধক বাউল, তার যে গুরু, তাকে সম্মান দিচ্ছে কি না? না আমার নাগরিক মানসিকতায় যে তুমি মহিলা, তুমি চুপ করো, তুমি কিছু বোঝো না, হতে পারো তুমি ডাক্তার, কোট অ্যান্ড কোট অনেক পুরুষ বলতে শোনা যায়, দিনমজুর, ডাক্তার। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝে? মহিলা বলে বলছেন, এটা মহিলা বলে বলছেন। তার মত, তার শাসন আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন মা কিংবা একজন বোন, একজন মহিলা যদি একটু আলাদাভাবে কিছু বলার শেখানোর ক্ষমতা তৈরি হয়, তাকে যে অপমান করা এই 2026-এ এসেও ওই মনু সংস্কৃতির যে ধারকবাহক শাস্ত্রীয় ধর্মের ব্রাহ্মণ্যবাদের মানুষেরা যেটা চাপিয়ে দিয়ে গেছে, তারই তো প্রতিবাদ বিভিন্ন লোকসংস্কৃতির লোকধর্মগুলো তৈরি হয়েছে। সেই লোকধর্মের ধারকবাহক যে মায়েরা, তাদের অবস্থানটা কি? এইটা নিয়ে দীর্ঘ 50 বছর কোনো কাজ হয়নি। লাস্ট কাজ করেছেন ডক্টর লীনা চাকি,
এই কাজটা আমার এই মেয়েদের ক্ষেত্রে মায়েরা তৈরি করুক, দিশা দিক। সোনামুখী কলেজের স্টুডেন্ট এই কাজটা করুক, সারা পৃথিবীর মানুষ আকড় নিয়ে চলে আসুক যে বিষয়টা কি। তোমরা জানো 25 চূড়ার মন্দির তোমাদের এখানে আছে, জানো? পশ্চিমবঙ্গের মধ্যে সোনামুখীতে 25টা চূড়া। মন্দির গাত্রের শিল্প, মন্দির সংস্কৃতি নিয়ে প্রচুর বই লেখা হয়েছে। সেটাই আমরা জেনেছি পশ্চিমবঙ্গে 25টি গম্বুজ আছে চূড়াতে, তার একটি মন্দির সোনামুখীতে আছে। সোনামুখী কি ধনী মানুষ, বুঝতে পেরেছ? কারণ সোনামুখীতে তিনি প্রতিষ্ঠা করতে বাধ্য কেন হয়েছেন, কেন করলেন, এইটাই গবেষণাতে থাকতে হবে। শ্রীধর মন্দির, মহাদানী সড়কের একটা গলিতে ঢুকতে হবে, রেয়ার একটা অ্যান্টিক স্থাপত্য, যেটাকে আর্কিওলজিক্যাল সার্ভের উচিত ওই মন্দিরটাকে টিকিয়ে রাখা, কারণ অনেকগুলো জিনিস নষ্ট হয়েছে। তো এইটুকুই বলা যে আমাদের রুটি রুজির জন্যে যে পড়াশুনো আমরা করব, রুটি রুজির জন্যে ফোকলোর বলে একটি সাবজেক্টও আছে, সেটা নিয়েও আমরা পড়তে পারি। তাও দরকার নেই, আমরা আবিষ্কারমূলক কাজ করি, সেই কাজের পদ্ধতি আমরা যতটা জানি সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ, কারণ সময় বড় বালাই। আলোচনা হবে, যদি কোনো প্রশ্ন থাকে আমরা আছি আজকে, কালকে হয়তো আমি বেরিয়ে যাব। তোমাদের কোনো প্রশ্ন কাজের সদিচ্ছার জায়গা থেকে, লাস্ট কথা একটু মনে রাখা, গভীর অধ্যয়ন, নিবিড় ক্ষেত্র অনুসন্ধান, গভীর অধ্যয়ন, নিবিড় ক্ষেত্রানুসন্ধান, শ্রদ্ধা, ভালোবাসা, জিজ্ঞাসু মন ছাড়া লোকসংস্কৃতি উপলব্ধি অথবা বোঝা সম্ভব নয়। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, কারণ আমি একজন পড়ুয়া মানুষ, বাড়িতে পড়ার চর্চাটা ছিল। এটা আবারও বলছি, গভীর অধ্যয়ন মানে গভীর পড়াশুনো, গভীর ক্ষেত্র অনুসন্ধান। ক্ষেত্র অনুসন্ধান মধ্যে বাড়ির মধ্যে অনুসন্ধান করো। শ্রদ্ধা, ভালোবাসা এবং জিজ্ঞাসু মন ছাড়া লোকসংস্কৃতিকে উপলব্ধি বা বোঝা সম্ভব নয়। আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, এখনও পাচ্ছি। সহজ জিনিস নয়। লোকসংস্কৃতির জয় দেওয়া মানে তোমাকে জয় করা, তোমার জয় দেওয়া। সেই জন্যে সোনামুখী কলেজ তার স্টুডেন্টরা লোকসংস্কৃতির পণ্ডিতমন্য মানুষ হিসাবে পরিচয় পাক, এই আশা রাখছি। আমি সবাইকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। সুব্রতদা খুব অসাধারণভাবে তুলে ধরেছেন। এবং আমি সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্টদেরও ডেমনস্ট্রেট করেছিলাম, এবং সত্যি স্টুডেন্টরা সত্যি সব সময় সঙ্গে থেকেছে। এবং সুব্রতবাবু, আমি বারবার বলেছিলাম আমরা যে রিসোর্স পার্সনদের পেয়েছি, সেই রিসোর্স পার্সনদের পাওয়াটা আমাদের সত্যি ভাগ্যের। কারণ কুশলবাবু, ইন্তাজবাবুদের মতো এই রকম রিসোর্স পার্সনদের আমরা নিয়ে এসে এক ছাতার তলে আনতে পেরেছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। এরপর আমি কুশলবাবুকে অনুরোধ করছি আপনার আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নমস্কার,
আমাদের সময়ের সীমা অনেকটা বেড়ে গেছে, যার জন্য